নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন সত্যের মধ্যে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। ধর্মনগরের সৌন্দর্যায়নের মুকুটে নতুন পালক যুক্ত হতে যাচ্ছে। ধর্মনগর পুর পরিষদ ও পূর্ত দপ্তর যৌথভাবে আইএসবিটি থেকে পুরনো মোটর স্ট্যান্ড পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তাকে অত্যাধুনিক মানের রাস্তায় সাজিয়ে তুলতে যাচ্ছে, যা ধর্মনগরবাসীর জন্য আনন্দের বিষয়। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে স্তরভেদে এগিয়ে গেছে ধর্মনগর। প্রথমে নোটিফাইড, তারপর নগর পঞ্চায়েত, এখন পুর পরিষদ। জনসংখ্যা বেড়েছে শহরের পরিধির সাথে সৌন্দর্যায়ন। এবার সৌন্দর্যায়নের মুকুটে নতুন পালক যুক্ত হতে যাচ্ছে। আইএসবিটি থেকে পুরনো মোটর স্ট্যান্ড পর্যন্ত প্রায় 1 কিলোমিটারেরও বেশি রাস্তা জুড়ে হতে যাচ্ছে 4 লেনের রাস্তা সহ অত্যাধুনিক বৈদ্যুতিক বাতি। রাজ্যের মিটার গেজ পরিষেবা থেকে ব্রড গেজ পরিষেবার উন্নত হওয়ার সাথে সাথে ধর্মনগরের ব্রড গেজ যাত্রীদের যেমন ধর্মনগর রেলওয়ে স্টেশন রোড উপহার স্বরূপ দেওয়া হয়েছিল, ঠিক তেমনি পূর্ত দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে ধর্মনগরবাসীর জন্য তৈরি হচ্ছে এই রাস্তাটি, জানালেন ধর্মনগর পূর্ত দপ্তরের এসডিও অনিমেষ দাস। এই রাস্তার যে কাজ আমরা পূর্ত দপ্তর এবং ধর্ম মিউনিসিপ্যাল কাউন্সিলের যৌথ উদ্যোগে হচ্ছে, সেই রাস্তার আমাদের টোটাল লেন্থ হবে 1 কিলোমিটার 50 মিটার, মানে 1050 মিটার লেন্থে হচ্ছে। সেটা শুরু হচ্ছে আমাদের আইএসবিটির শেষ সীমানা থেকে এবং শেষ হবে গিয়ে আমাদের যে জুড়ির কাকরি ব্রিজ আছে, জুড়ি ব্রিজ পর্যন্ত হবে। সেটা করতে গিয়ে আমরা যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের আমাদের আছে প্রজেক্টের মধ্যে, সেটা হলো 4 লেন রোড। 4 লেন মানে মধ্যে থাকবে একটা ডিভাইডার, যে ডিভাইডারটা আপনারা দেখেছেন স্টেশন রোডে আছে, সেই ডিভাইডার, এবং দুই পাশে থাকবে 7 মিটার করে, নিয়ার অ্যাবাউট 23 ফুট 23.5 ফুট করে দুদিকে দুটো রাস্তা থাকবে। যে দুটো রাস্তা দিয়ে, ইন্ডিভিজুয়াল রাস্তা দিয়ে দুটো গাড়ি এক নাগারে যেতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এটার সঙ্গে কিছু ছোটোখাটো আমাদের সার্ফেস ড্রেন থাকবে, সেটাও আমরা কাজ অলরেডি আইএসবিটির সামনে শুরু করে দিচ্ছি। এখানে আমরা যে কাজ করছি সেটা আমাদের এপ্রিল মাসে ওয়ার্ক অর্ডার, আমাদের টার্গেট 6 মাস, এটা ডিসেম্বরে শেষ হবে। এবং আমাদের যে টার্গেট নিয়েছি এবং যেটা নভেম্বরের ভিতরে আমরা রাস্তাটা ধর্মবাসীর জন্য আমরা দিতে চাই। এই সময়ের মধ্যে আমাদের কাজ করতে গিয়ে ভিন্ন মানুষের সহযোগিতা আমরা সবসময় প্রার্থনা করে এসেছি এবং এখনও পাচ্ছি। কারণ এই যে কাজ করাকালীন যে রাস্তার যে পজিশন আছে, আমাদের যে ধর্মনগরের জনগণ, তাদের তো খুবই অসুবিধা হচ্ছে, সেটা আমরা একদম মন থেকে ফিল করছি। কিন্তু ওনাদের কাছে আবার হাত জোর করে অনুরোধ রাখবো আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য, এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব নভেম্বরের ভিতরেই আমরা রাস্তা ধর্মবাসীর জন্য আমরা দেওয়ার জন্য এইভাবে কাজ করছি। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা প্রিন্ট মিডিয়ার যারা বাইরে আছে, ওনাদের সহযোগিতা তো বলারই অপেক্ষা রাখে না। এছাড়া আমাদের সবচেয়ে যেটা ধন্যবাদের প্রাপ্য, আমাদের যারা এজেন্সি আছে, এখানে 3 জন এজেন্সি আছে, এজেন্সি আমাদের আশার বাইরে গিয়ে স্পিডে কাজটা ওরা করছে, এবং আমি আশা করব ওদের সহযোগিতা এবং ধর্মবাসীর সহযোগিতা, সবাই সহযোগিতা নিয়ে আমরা সুন্দর একটি রাস্তা ধর্মনগরকে আমরা দিতে পারবো। যদিও নতুন রাস্তা তৈরির জন্য পথ চলতি জনতাদের সাথে সাথে যান চালকদেরও সাময়িক কষ্ট হচ্ছে, কিন্তু এই রাস্তা ধর্মনগরবাসীর জন্য বিশাল পাওনা বলেই সবাই মনে করছেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শান্তির বাজার শিক্ষক কর্মচারীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক ধিক্কার মিছিল। লংতরাইভ্যালি মহকুমার শিক্ষক বাবুল মজুমদারের হত্যার প্রতিবাদে মূলত এই ধিক্কার মিছিল। লংতরাইভ্যালি মহকুমার শিক্ষক বাবুল মজুমদারের হত্যার প্রতিবাদে শান্তির বাজার শিক্ষক ও সরকারি কর্মচারীর উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। শান্তির বাজার সরকারি কর্মচারী সমন্বয় অফিস থেকে এই মিছিল শুরু হয়। সুগার মিল গিয়ে এই মিছিল আবার বাজারের দিকে ফিরে আসে। অধিকাংশ সরকারি কর্মচারী উৎসবের মেজাজে এই মিছিলে অংশগ্রহণ করে। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। যান দুর্ঘটনায় প্রত্যেকদিন একজন না একজন মানুষের মৃত্যু হচ্ছে। শনিবার আনন্দনগর হাসপাতালের সামনে 2 অটোর মুখোমুখি সংঘর্ষে আহত 3, বর্তমানে 2 জন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসীর অভিযোগ, আগরতলা সংলগ্ন আনন্দনগর রাস্তায় নেই কোনো ট্রাফিক ব্যবস্থা। ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে গাড়ি চালকরা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে গাড়ি চালানোর কারণে যান দুর্ঘটনা ঘটছে। শনিবার আগরতলা থেকে আনন্দনগরগামী এবং আনন্দনগর থেকে আগরতলামুখী 2 অটো সংঘর্ষে আহত 3। তারা হলেন বিকাশ সূত্রধর, নিরঞ্জন সূত্রধর, শিউলি দেবনাথ। তাদের মধ্যে শিউলি দেবনাথকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে দুলাল সূত্রধর বলেন, আগরতলা হইতেছে একটা অটো দিয়া। কোন জায়গা থেকে? আনন্দনগর থেকে। আর একটা অটো আগরতলা থেকে আনন্দনগর যাইতেছে।
আনন্দনগর হসপিটালের কাছাকাছি একটা টার্ন আছে, ওই টার্নের মধ্যে তারার সাইডে তারা ঠিকই আসলো, ওই গাড়িটা যে গাড়িটা আগরতলার থেকে আইতেছে ওই গাড়িটা তারা মারছে। কি বাইপাসের কাছাকাছি? না না না, আনন্দনগর হসপিটালের কাছাকাছি। তো এই অটোতে কতজন আসলো মোটামুটি? এরার অটোতে 5 জন আসলো, আর ওই অটোতে বেশি আসলো। ওই অটোতে ড্রাইভিং সিটের ডান পাশে বা পাশে 2 দিকে আছে, আর পেছনেতে আসলো। ওই অটোটাই মারছে তারা। আপনার বাড়ি কোন জায়গায়? মানে আনন্দনগর। আনন্দনগর। কী করে উনি? উনি দোকানে কাজ করে। দোকানে নামটা উনি? নিরঞ্জন রুদ্রপাল। বয়স কত? এর বয়স ধরেন 40-42। বাড়ি ওই জায়গাতে? হ্যাঁ, আমার ছোটো ভাই। প্রতিনিয়ত এরকম যান দুর্ঘটনার জন্য স্থানীয় লোকজন ট্রাফিককেই দায়ী করছেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট 70-24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন 70-24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে, আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স।
খবর লংতরাই ভ্যালি মহকুমায় সিপিআইএম বিজেপি সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মীদের জিবি হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুর মান্ডিভিলি। সভাপতি বিপ্লব দেব সহ অন্যান্যরা জেনেরিক মেডিসিন সম্পর্কে খোঁজখবর নিলেন মন্ত্রী। রাজনৈতিক হিংসার জেরে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে বিজেপি কর্মী নিশি চাকমা। বর্তমানে আইসিইউতে ভর্তি আছে। কেন্দ্রীয় কেমিক্যাল এবং ফার্টিলাইজার মন্ত্রী আহত কর্মীদেরকে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, तो डिफरेंस करते हुए भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पर जो अत्याचार हुआ है वो कार्यकर्ता की मैंने खबर पूछी है। डेमोक्रेसी में ऐसी घटना को कोई स्थान नहीं होना चाहिए और भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पर जो हमला हुआ है, अत्याचार हुआ है, उसकी मैं निंदा करता हूँ और उनके लिए जो भी जिम्मेवार लोग हैं जिन्होंने अटैक किया है उसके सामने कड़क से कड़क कार्यवाही होनी चाहिए। হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয় সম্পর্কে সবদিকে দেখশন করেন সভাপতি বিপ্লব কুমার দেব। ঠিক আছে, ওর নাম হচ্ছে যে দোকান থেকে কিনে আনো, ঠিক আছে, এই আমরা এনে নাই, হসপিটালে নাই। আমি কালকে আইছি, এই পর্যন্ত 8,000 টাকার ওষুধ আনছি, সেদিকে যাইয়া নামাতে বেন্টিসও নাই, বেন্টিসও কয় ভ্যাকসিন লেগেছে, 8টা বেন্টি দিয়ে আনো নামাতে করতেছে। সব আইটেম এখন আইসে না, 600 আইটেমের মধ্যে 150-200 মন আইটেম, 250 আছে। আজকে কোন কোন রোগীর মানে দেখতে আসেন, যে আহত রোগীর দেখতে আসেন, আহত রোগীর দেখতে আসেন? নিশি চাকমা, একজন নিশি চাকমা, আরেকজন হচ্ছে রামু সরকার। এই দুজন কার দ্বারা আক্রান্ত ছিল এবং কবে আক্রান্ত ছিল? এটা তো গত 3 দিন আগে সিপিএম এর ক্যাডারদের আক্রান্ত হয়েছে। সার্বজনিকভাবে সবাই জানেন, সারা ত্রিপুরাতে 5টি জায়গাতে একসঙ্গে আক্রমণ করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে। আর আজ পর্যন্ত এই পর্যন্ত এখনো তাতে অ্যারেস্ট হয়নি এক ব্যক্তিও, সেটা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। কি মানুষের রাজ্য পুলিশ প্রশাসন কি মানে সেরকম কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না? নেতাদের এবং মন্ত্রীদের মন্ত্রীদের প্রভাবিত কারণে প্রায়োজিত তারিখে সন্ত্রাস ত্রিপুরা রাজ্যে করা হয় বিরোধী পার্টি থেকে ভয়ভীতি দেখানোর জন্য। বিজেপি পার্টিকে এইভাবে ভয়ভীতির দিকে রাজনীতি করা যাবে না। নিশ্চিত আমরা ভয় পাওয়ার না, যত বেশি করবো তত ভারতীয় জনতা পার্টি প্রভাব পারবে। রাজনৈতিক হিংসা করে এবং কর্মীদেরকে মেরে কোনোদিন ভোটে জেতা যায় না। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। সরকার আসে যায়, গরিবদের স্বার্থে তৈরি হয় বিভিন্ন রকম যোজনা, কিন্তু বিভিন্ন দপ্তরের গাফিলতির ফলে, যেমন উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কার্ড থাকার পরও বরাত পাওয়া ফার্মেসি থেকে পাওয়া যাচ্ছে না বিনামূল্যে ঔষধ। অর্থের বিনিময়ে কিনতে হচ্ছে যাবতীয় চিকিৎসা সামগ্রী। ঘটনা ধর্মনগরের। সরকার আসে, সরকার যায়। দেশের গরিবদের উদ্দেশ্যে কেউ বলেন গরিবি হটাও, আবার কেউ বলেন আচ্ছে দিন। প্রতি 5 বছর অন্তর অন্তর তৈরি হয় বিভিন্ন যোজনা। প্রতিটি যোজনা প্রতিপালনের জন্য দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন দপ্তরকে, কিন্তু দপ্তরগুলো কি সঠিকভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন করেন? দপ্তরের গাফিলতির ফলে বিভিন্ন সময় গরিবদের প্রতিনিয়ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। স্বাস্থ্য হচ্ছে প্রতিটি মানুষের মৌলিক অধিকার। উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য কেন্দ্রীয় সরকার গরিবদের স্বার্থে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার ব্যবস্থা করেছেন, কিন্তু বর্তমানে এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গরিবরা। কার্ড থাকার পরেও নির্দিষ্ট ফার্মেসি থেকে পাচ্ছেন না ঔষধ, বরং টাকার বিনিময়ে ওই ফার্মেসিগুলো থেকে সংগ্রহ করতে হচ্ছে ঔষধ। ঘটনা ধর্মনগর। অ্যাকচুয়ালি হাসপাতাল থেকে আমার যে ওষুধটি লেখা দিছিল, আমার স্মার্ট কার্ড আছে, এই যে আমার স্মার্ট কার্ড আছে। হ্যাঁ, স্মার্ট কার্ড। তো স্মার্ট কার্ডের যে ওষুধটি আমার দিয়া দিছে প্রেসক্রিপশনে, এই যে আছে প্রেসক্রিপশনে, এই যে স্মার্ট কার্ডের যে এই যে ওষুধগুলা, তার কাছে যখন আনিয়া দেখাইছি তখন তারা ওইটা কইছে এটি নাই। কারা কোন মেডিকেল হল? এটা বর্ণালী। আচ্ছা। তারপরে আমি জিগাইছি, পরে আমার কইছে না এটি নাই। তারপরে আমি গেছি আবার হাসপাতাল, এটি যতটি মানে ফার্মেসির নাম কইছে সব কি চেক করছি, আমি জোর নিয়ে একলা চেক করছি। তারপরে আমি ডাক্তারের কাছে গেছি, গিয়া কইছি আমার স্মার্ট কার্ডের ওষুধ তো মিলছে না, তো শুধু টাকাটা কইয়া লাভ না, এটা ডিঅ্যাক্টিভেট করিয়া টাকাটা আমার কার্ডেই থাকুক। আর আমি ডাক্তারের কইয়া আমি এই প্রেসক্রিপশনটা লেখাইছি, সেম ওষুধ। এটা এখন যখন আমি আনিয়া দিছি, তখন আমি দিছি না, আরেকজনে যে ওই যে তাইনে টুকটুকের যে তাইনটা দিয়া পাঠাইছি। তো তাইনটা দিয়া পাঠানোর পরে তারা ওষুধটি দিছে, দেওয়ার পরে আমার বিল ধরাইছে 300 কত টাকা ভাই? হ্যাঁ, 380 টাকা। তো আমার প্রশ্ন হয়েছে, স্মার্ট কার্ড থাকতে তারা কিলিগা কইছে যে ওষুধ নাই। হ্যাঁ, আজকে সকালবেলা 10টার সময় আমার বাবারে নিয়ে আইছি ধর্মনগর হসপিটালে। আওয়ার পরে তাইনটা স্মার্ট কার্ড দিয়া আমরা করছি,
এই ভর্তি করছি। ভর্তি করার পরে স্মার্ট কার্ড আমরা আছে, স্মার্ট কার্ডের দেওয়ার পরে ওষুধটি আমরা দিয়া দিছে স্মার্ট কার্ডের থেকে। বলছে তোমরা এই যে নাম দিছে 6টা নাম দিছে, এখানে মধ্যে 6টা ওষুধের দোকানের নাম দিছে। আমরা 6টা ওষুধের দোকানের থেকে আমি একটা বন্ধ পাইছি, আর 5টার মধ্যে আমি গেছি, যা ওষুধটি আনার গেছি, যা 1-1.5 ঘন্টা লাগছে আমার সবটি দোকানের মধ্যে ঘুরতে ঘুরতে, কিন্তু একটা ওষুধও আমি পাইছি না। যেখানে যাই আমার উপর ওষুধটি নাই, একজনকে একটা আছে আর বাকিটি নাই, তুমি অন্যখানে যাও। অন্যখানে গেলাম সেই ভুক্তভোগী, আরেক জায়গায় গেলাম সেই ভুক্তভোগী। আমি ভর্তি কী করবো, ওষুধ তো আমার লাগবেই। সঙ্গে সঙ্গে আমার ছোটো ভাইরা ডেকে আনছে, আন্না বলছে সারে দিয়া একটা প্রেসক্রিপশন লেখো ছোট্ট বইরা লেখা এই ওষুধটি আনো। তারপর যা নগদ পয়সা দিয়ে আমি ওষুধটি আনছি। রাজ্যের প্রতিটি হাসপাতালে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা অর্থাৎ স্মার্ট কার্ডের যাবতীয় তথ্য ও সাহায্যের জন্য নির্দিষ্ট একটি দপ্তর থাকে। এই দপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় প্রায়শই এমন ঘটনা ঘটছে। হিসেবে আপনারা এতটুকু দিতে পারি, আমাদের কাজ হচ্ছে যে একটা পেশেন্ট যখন ভর্তি হইব তাকে প্রেসক্রিপশন প্রিন্ট আউট করে দেওয়া। ঠিক আছে, আমরা যথারীতি প্রেসক্রিপশন প্রিন্ট আউট করে দিচ্ছি। ডাক্তারবাবু এটার মধ্যে প্রেসক্রাইব করে দিচ্ছে ওষুধপত্র, ফার্মেসিতে গেছে, ফার্মেসি থেকে ওষুধ পাইছে না, এটা সত্য, আমি নিজে দেখতেছি। কিন্তু কেন পাইছে না, কী আসে পেয়েছে না, এই বিষয়ে কিচ্ছু আমি বলতে পারতাম না, কারণ অথরিটি আছে, সিএমও স্যার আছে, এমএস আছে, তাদের সঙ্গে কথা বলতে তারাই এই ব্যাপারটা বলছে। পরবর্তী সময় দেখছি আর কি আমরা প্রেসক্রিপশন যে সময় নিয়ে গেছে টাকা দিয়ে দেখছি ওষুধটি সব কিছু এটা সম্পূর্ণ দোকানদার বা সারদার সঙ্গে কি কি ধরনের কনসাল্ট হয়েছে। এর আগে কি এরকম আর কোনো অভিযোগ আইছে আপনার কাছে? মাঝে মধ্যে অভিযোগ হয়। এদিকে ফার্মেসির তরফ থেকে সংবাদ মাধ্যমের সামনে বিষয়টিকে বারবার আড়াল করার চেষ্টা করা হয়। পাশাপাশি বিশেষ সূত্রে খবর অনুযায়ী জানা যায় ধর্মনগরে বেশ কিছু ফার্মেসি রয়েছে যেগুলোর ফার্মেসি রেজিস্ট্রেশন নেই, আর ফার্মাসিস্টের তো দেখাই নেই। স্মার্ট কার্ড যে সময় নিয়ে আসলো ভদ্রলোক, আমি আসলো এখানে আরেকজন আসলে আমরা দুজনে আইলে পরে তার লোক আলাপ করে, কারণ স্মার্ট কার্ডের ব্যাপারে হে নিজে দেখছে প্রেসক্রিপশন হে কিরকম কথা কইছে, আমি ঠিক করে না না এই জিনিসটা তো ঠিক আছে যে স্মার্ট কার্ডের এই যে প্রেসক্রিপশনটা লেখা হয়েছে এটার ওষুধ আছে তো? দেখেন ইটালিয়া তাই না হইছে না, আরেকজন লোক আইছে, আমি পাঠাইছি তো যেসা লোকই আমি কইছি এই প্রেসক্রিপশনটাতে লেখা হয়েছে এটার ওষুধ দিবেন তো আপনি? আমি ওষুধ দিছি। কত টাকার ওষুধ দিবেন? আমি 380 টাকা দিছি। 380 টাকা দিবেন। তো স্মার্ট কার্ড যে সময় নিয়ে আইছিলেন তখন আপনি আসলেন না? আমি আসলাম। তো স্মার্ট কার্ড যে সময় নিয়ে আইছে তখন আপনার এখানে ওষুধ নাই? না না আমি আসলাম না তো, না না যেই আসলো আপনার এখানে ওষুধ নাই, ওখানে আবার পরবর্তী সময় ওষুধ বেরিয়েছে। না না এটা জানেন হে আগ আইলে পরে তার সাথে কথা বলবো, ঠিক আছে? দপ্তরের গাফিলতির ফলে বঞ্চিত গরিবদের মনে এখন প্রশ্ন উঠছে, কেন তাদের ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে? না অ্যাকচুয়ালি আমারও এটা প্রশ্ন যে আমার মতো সাধারণ মানুষ যদি এই সুবিধার থেকে যদি বঞ্চিত হয়, তাহলে আমরা থেকে যারা আরও নিচু স্তরে আছে তারা কী করবো? এখন তো আমি আওলাদ করে একজনের কাছ থেকে টাকা জোগাড় করে আমি ওষুধটা কিনে আনছি, আমার কাছে 1 টাকাও নাই, কারণ আমি তো জানি আমার কাছে স্মার্ট কার্ড আছে। হ্যাঁ, তারা উঠে বসে স্মার্ট কার্ড নাই, পরে তো যাওয়ার পরে ঠিকই ওষুধ আছে আর আমার ঠিকই দিনটা ধরাইয়া দিছে। এখন কোন এরকম যদি তারা করে তাহলে আমরা কি করে বাঁচবো? এখন একটাই দেখার, স্বাস্থ্য দপ্তর কি উদ্যোগ গ্রহণ করে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 70-24 ঘন্টা। গণতান্ত্রিক আন্দোলনের টুটি চেপে ধরেছে রাজ্য সরকার। শনিবার সাংবাদিক সম্মেলন করে আন্দোলন বয়কট করার সিদ্ধান্তের কারণ হিসেবে এই অভিযোগ তোলে যৌথ শিক্ষক আন্দোলন কমিটি। যৌথ শিক্ষক আন্দোলন কমিটি গণতান্ত্রিক আন্দোলনের নিয়ম নীতি মেনে 23শে জুলাই শিক্ষক বঞ্চনার বিরুদ্ধে গণধর্ণার আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছিল। সামগ্রিকভাবে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছিল অনুমতিও। তা সত্ত্বেও আচমকাই নাকি তাদের আন্দোলন করতে বাধা দেন সংশ্লিষ্ট থানার ওসি। দেখেছি আসলে আপনারা জানেন, পত্রপত্রিকা দেখেছেন, আমরা আগামী 23 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের একটা শিক্ষকদের বঞ্চনার বিরুদ্ধে যৌথ শিক্ষক আন্দোলন কমিটির ডাকে আমরা একটা গণধর্ণা বসার পারমিশন চেয়েছিলাম মাননীয় প্রশাসন ডিএমের কাছে, প্রশাসনের কাছে আগামী 23 তারিখ। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে গত পরশুদিন রাত্রেবেলা কালকে অর্ডারটা আমরা পেয়েছি অফিসিয়ালি, পরশুদিন কালকে দুপুরবেলায় ওসি এনসিইসি থানা ফোন করে বললেন যে আপনারা ওখানে বসতে পারবেন না। বললো কেন বসতে পারবো না? বললো না এখানে ল অ্যান্ড অর্ডার ব্যাপার আছে, এগুলি দিয়ে আমরা গান্ধীগঞ্জ পাতালদাসে কাউকে অ্যালাউ করছি না। আপনারা আশেপাশে কোথাও ওই ব্যাংক আছে, বিপণী বিতান আছে, ওখানে আপনারা করবেন। আমরা বললাম আমরা অহিংস পূজারী গান্ধীজির এখানে বসে আপনাদের যে বঞ্চনা, শিক্ষকদের বঞ্চনার কথা জনসমক্ষে তুলে ধরবো। আমরা অহিংসভাবেই শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করার একটা প্রয়াস নিয়েছিলাম গান্ধীজি মূর্তিকে সামনে রেখে। মাননীয় প্রশাসন
সেটাকে নাশাত করে দিয়েছেন আমাদের পারমিশন না দিয়ে। সুতরাং তার প্রতিবাদে আমরা আগামীকালের যে গণধর্ণা সেটা আমরা বয়কট করছি, স্থগিত রাখছি এবং আগামী দিনে আমরা এই গণতন্ত্র বিরোধী কণ্ঠ বিরোধী যে প্রয়াস অপপ্রয়াস তার বিরুদ্ধে রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য আমরা আহ্বান রাখছি এবং আপনাদের সহযোগিতায় এই সোচ্চার দাবিটা সবার কাছে পৌঁছবে এই আশা এবং বিশ্বাস রাখছি। এমনিতেই বর্তমানে রাজ্য রাজনীতিতে প্রশাসনের ভূমিকা ক্রমশ প্রশ্নজালে জর্জরিত। এমত অবস্থায় যৌথ শিক্ষক আন্দোলন কমিটির এহেন অভিযোগ প্রশাসনকে কালিমাক্ত করবে তার সময় বলবে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ৭০ ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ৭০ ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।